আমাদের ছোটবেলা মানে তো ৮০-র দশক। ওই সময়টা ঈদ সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। সিল্ক রোডেরও পাঠক তাদের মনে হয় নন ফিকশন বা অকল্প সাহিত্যের প্রতি একটা ন্যাক আছে। খুব ভালো লাগলো যে এই যে বিষয়টি নিয়ে লেখা হয়েছে যে একটা চট্টগ্রাম শহরের প্রাচীন কিছু দালান কোঠা নিয়ে একজন ইতিহাসবিদ একটা কাজ করছেন। করতে, করতে উনি একটা ডায়েরি খুঁজে পেলেন। ট্রেনে নানা বাড়ি যাইতাম ঈদে, তখন হচ্ছে যে ঈদে মানে ট্রেনের অনেকেই বসে বসে দেখতাম যে ঈদ সংখ্যা পড়ছে। অন্য বই তারা পড়ুন না পড়ুন, ঈদের সময় ঈদ সংখ্যাটা যখন হকার বাসায় এনে দিত এবং রান্নাবান্না শেষ করে সবাইকে খাইয়ে আমি দেখেছি তারা ঈদ সংখ্যা খুলে বসেছেন। হ্যাঁ। ঈদ কিন্তু আমাদের দরজায় এসে কড়া নাড়ছে। ঈদের এই সময়টাতে নতুন পোশাক, খাবার দাবার, বন্ধু বান্ধবের সাথে দেখা, এরকম অনেক আনন্দে আমাদের ঈদ কাটে। কিন্তু বইপ্রেমী যারা আছেন, পাঠক যারা আছেন, তাদের জন্য ঈদ একটা আলাদা রকম আমেজ নিয়ে আসে। আর সেই আমেজটার নাম হলো ঈদ সংখ্যা। বণিক বার্তা প্রতি বছর একটি ঈদ সংখ্যা করে, ঈদ একটি বিশেষ সংখ্যা করে সিল্ক রুট ঈদ সংখ্যা নামে। এবছরের যে সিল্ক রুট ঈদ সংখ্যা, সেটার জন্য পাঠকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সিল্ক রুট ঈদ সংখ্যা আমাদের হাতে চলে এসছে এবং ৩৬০ পৃষ্ঠার এই সিল্ক রুটে এবার বিনোদন থাকছে, সাহিত্য থাকছে এবং খাবার, ফ্যাশন সব কিছু নিয়ে বিশাল একটি আয়োজন থাকছে, যে আয়োজন আমাদের পাঠকদের ঈদটাকে আরো বর্ণিল করে তুলবে। আজকে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের এই সিল্ক রুটের ঈদ সংখ্যার নিয়মিত দুজন লেখক। একজন হলেন কথা সাহিত্যিক আফসানা বেগম এবং অন্যজন সুহান রিজওয়ান। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি আপনাদের বণিক বার্তা স্টুডিওতে। একটু শুরুতেই একটু জানি যে কেমন আছেন আপনারা, কেমন যাচ্ছে সময়? ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আপা, আপনার কাছে একদম শুরুতে যাই যে কখনো কি ঈদ সংখ্যা পড়া হতো ছোটবেলায়? ঈদ সংখ্যার ব্যাপারটা তখন কিরকম ছিল সেটা একটু জানি। আমাদের ছোটবেলা মানে তো ৮০-র দশক। ওই সময়টা ঈদ সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। জি। আমার মনে হয় এখন অনেক কিছুর ভিড়ে কিংবা এত বেশি ঈদ সংখ্যা হয়, অনেকেই করছেন। সেজন্য একটু তার গুরুত্ব অনেক সময় কম বোধ হয়। এবং অন্যদিকে চলে গেছে সমাজটা। অনেক কিছু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রচনার চেয়েও। তো সে কারণে ঈদ সংখ্যার গুরুত্ব কমতে পারে। কিন্তু আমাদের সময়ে ঈদ সংখ্যার গুরুত্ব ছিল সাংঘাতিক বেশি। আমি যখন আমার কৈশোরের কথা বলছি। এবং আপনি যেটা বললেন যে যারা পাঠক সমাজ তারা মূলত ঈদ সংখ্যাটার জন্য অপেক্ষা করে। কিন্তু আপনি অবাক হবেন শুনলে যে তখন সবচেয়ে বেশি পাঠক ছিল গৃহবধূরা। তারা আচ্ছা। সবচেয়ে বেশি ঈদ সংখ্যা পড়তেন। এবং অন্য বই তারা পড়ুন না পড়ুন, ঈদের সময় ঈদ সংখ্যাটা যখন হকার বাসায় এনে দিত এবং প্রত্যেকটা বাড়িতেই হকার আনতো। এমন না যে কেউ গিয়ে কিনে কিনে নিয়ে আসতো। আমাদের বাসায় অটোমেটিক ঈদ সংখ্যা চলে আসতো এবং সেটা দুপুরে গৃহবধূরা, আমি আশেপাশে পাড়ার অন্যান্যদের কথা যদি বলি, রান্নাবান্না শেষ করে সবাইকে খাইয়ে আমি দেখেছি তারা ঈদ ঈদ সংখ্যা সংখ্যা খুলে নিয়ে বসে বসেছেন। যেত। হ্যাঁ। তো এটা তো তাদের কাছে ছিলই এবং যারা রেগুলার পাঠক, যারা সাহিত্য পড়েন কিংবা গবেষণা বই পড়েন বা বিভিন্ন রকম পেপার আসলেই তারা পড়েন খুলে, তারা তো ঈদ সংখ্যা অবশ্যই পড়তেন। আর ওই সময় খুব গুরুত্বপূর্ণ আমাদের যারা লেখক, আমাদের সাহিত্যে, বাংলাদেশের সাহিত্যে, তাদের একটা আনকোড়া উপন্যাস বা একটা নতুন গল্প যখন ঈদ সংখ্যায় আসতো, তার আবেদন অসামান্য ছিল। এবং আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। একজন একজন করে পাস করতাম, বাসার সবাই এবং একই সাথে পড়তাম এবং নিশ্চয়ই তারপর খুব ওটা নিয়ে আমরা আনন্দের আলাপ একটা বিষয় করতাম। ছিল। হ্যাঁ, যেমন ঈদের জামাটা একটা আনন্দের বিষয় ছিল। ঈদের সময় পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে মিলনের ব্যাপারটা যেমন গুরুত্বপূর্ণ ছিল, ঈদ সংখ্যা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ছিল একটু তখন। সুহান ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, আপা যেটা বলছিলেন যে ডিজিটালাইজেশনের কারণে কি ঈদ সংখ্যার গুরুত্ব কমে গেছে, আপনার কি এরকম মনে হয়? বা ছোটবেলার মেমোরিটা কেমন ছিল এই ঈদ সংখ্যা রিলেটেড? আচ্ছা, আমি যদি আমার স্মৃতির সাথে তুলনা করি, সেটা হচ্ছে ধরেন ৯০-এর দশকের শেষ দিকে বা ২০০০-এর শুরুতে, নতুন শতাব্দীর শুরুতে, তখন হচ্ছে ঈদ সংখ্যা আপা যেরকম মানে বাসার স্মৃতি বললেন, আমার মনে আছে যে তখন যখন আমরা ট্রেনে নানা বাড়ি যাইতাম ঈদে, তখন হচ্ছে যে ঈদে মানে ট্রেনে অনেকেই বসে বসে দেখতাম যে ঈদ সংখ্যা পড়ছে। কিন্তু এখন আবার আপনার যে প্রশ্নটা, এখন মনে হচ্ছে এই ট্রেনটা, এটা মনে হয় একটু কম চালু। কারণ এখন অনেকেই দেখা যায় যে যারা ট্রেনে বসে আছেন, মানে হাতে পত্রিকা আছে, এই সংখ্যাটা আমার ছেলেবেলায় যা দেখেছি তার চাইতে কম। অনেক কম। হ্যাঁ, তো এই কারণে এটা হতে পারে যে এবং ঈদ সংখ্যা যেহেতু অনেকগুলো পত্রিকা এখন বের করছে, সে কারণে পাঠকের কাছে এটার মানে একটা নির্দিষ্ট ঈদ সংখ্যার ভলিউম হয়তো কমে গেছে পাঠকের কাছে যাওয়ার হিসাবে। কিন্তু তারপরেও
যারা পড়েন তারা তো নিশ্চয়ই মানে আমরা শৈশবে ঈদ সংখ্যাটা পড়ে যেরকম আনন্দ পেতাম, আমাদের এটা অভ্যাস হ্যাঁ, হয়ে তারা গেছে। নিশ্চয়ই হ্যাঁ, আনন্দ পান। মানে একটা নতুন পাঠক যে এখনো পড়ছে সে হয়তো সেই একই আনন্দটাই পায়, সময় বদলেছে। আপা, আপনি তো আমাদের সিল্ক রুটের যে ঈদ সংখ্যা অনেক বছর ধরে লিখছেন একদম নিয়মিত, তো এবারের ঈদ সংখ্যাটা কেমন হলো, কিরকম আপনি দেখছেন? আপনি তো এত বছর ধরেই দেখছেন। হ্যাঁ, আমার সৌভাগ্য যে এরকম একটা ঈদ সংখ্যা যেটা কিনা বেশ আলোচিত, সিল্ক রুটের ঈদ সংখ্যা সবাই আহ, এক নামে জানে যে এই ঈদ সংখ্যাটা ভালো হয়, এবং এটা যত বছর ধরে হচ্ছে আমি মনে করে দেখলাম যে আমি শুরু থেকেই লিখছি। বেশিরভাগই আমার উপন্যাস এসেছে ঈদ সংখ্যায়, এবারে গল্প এসেছে। এবারে যেহেতু মাত্র হাতে পেলাম সেহেতু সবকিছু নিয়ে যদিও বলতে পারবো না, কিন্তু যেরকম হয় সিল্ক রুট ঈদ সংখ্যাটা যে ইতিহাসের মধ্য দিয়ে সাহিত্যকে আবিষ্কার বা সাহিত্যে ইতিহাসের আবিষ্কার, এই দুটো বিষয় কিন্তু সবসময় সিল্ক রুটের সাধারণ সংখ্যাগুলোতেও আমরা দেখি যে একটু ইতিহাস ভিত্তিক আলাপ আলোচনা। এই ছাপটা এবারের ঈদ সংখ্যায়ও আছে, আগেরগুলোতেও যেমন থাকতো যে এখানে অনুবাদ আছে সেরকম, আবার ঐতিহাসিক উপন্যাসও আছে, চলচ্চিত্র নিয়ে সাধারণ, কথা আছে, রান্না জি, নিয়ে কথা আছে, সব রকম, কোনো বিষয় বাদ যায় না। জি। দেখা যায় যে এখানে যিনি আমাদের এবার মিস ইউনিভার্স গেছেন তারও একটা জি, রচনা জি। এখানে আছে। তো এখানে সব ধরনের বিষয় বস্তুকে আনা হয়, যে কারণে এটা আমরা সমৃদ্ধ একটা ঈদ সংখ্যা বলি সব সময়। এটা শুধু একটাই দেখা যায় যে একটু দেরি হলেই সকলকে যদি জিজ্ঞেস করি পড়েছে কিনা, তো সে বলে যে আমি বাজারে পাইনি। তো আচ্ছা, এটা শেষ হয়তো হয়ে যায়। এটা একটু মানে আমার কাছে অনেক সময় মনে হয় যে এটা কি হাজির বিরিয়ানি নাকি, যে একটা নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, হ্যাঁ, তারপর আপনি যতই চান আর রান্না পাওয়া ওঠানো যাবে হবে না। না। তো সেটা এই যে তো আছে। পাঠক কত আছে এটা খুব ভালোভাবেই বোঝা যারা যায়। করেন তারা জানেন, জি। এবং সেইভাবেই তারা করেন। সবসময় একটা চাহিদা থেকে যায় বাজারে, এটা মজার। একটু সোহান ভাইয়ের কাছে জানি যে এবার আপনি একটি সাক্ষাৎকারের অনুবাদ করেছেন, এই সাক্ষাৎকারটা আপনি এরকম বিশেষ সংখ্যায় কেন দিলেন? আমি একটা অনুবাদ সাক্ষাৎকার দিয়েছি, সেটা জি। হচ্ছে রোবের্তো বোলেনিওর। জি। আমি নিজে যখন এই সাক্ষাৎকারটা পড়েছিলাম বছর দুয়েক আগে, সাক্ষাৎকারটা নিয়েছিলেন আমার ভদ্রমহিলার নাম ভুলে গেছি, মারিও মিস্ট্রোনা এই ধরনের কিছু একটা নাম, মেক্সিকান এক ভদ্র সাংবাদিক। উনি রোবের্তো বোলেনিও জীবনের শেষ দিকে বেশ অসুস্থ ছিলেন, এবং তিনি যখন সাক্ষাৎকারটা নেন তার 6 মাস পরে বোলানিও মারা যান। এবং আনফর্চুনেটলি মানে যেদিন সাক্ষাৎকারটা পত্রিকায় প্রকাশিত হয়, প্লেবয় পত্রিকায়, হ্যাঁ, দেখলাম যে ওই সেদিনই দিনই উনি বোলিনিও মারা যান। মৃত্যুবরণ করেন। তো এই এই ঘটনাটা যখন জানলাম, সাক্ষাৎকারটা আমার কাছে আরেকটু বেশি মানে কি বলবো মানে আগ্রহ জাগানিয়া হয়ে উঠলো, এবং পড়তে গিয়ে দেখলাম যে লোকটার যে তুখর রসবোধ, মানে তিনি একই সাথে সাহিত্যের খুবই মনোযোগী পাঠক, এবং একই সাথে উনি খুবই চমৎকার হিউমার করতে পারেন, অনেক কিছু নিয়ে তার খুব চমৎকার কালো কৌতুক আছে। তো আমার মনে হলো ঈদ সংখ্যা যেহেতু একটা বিশেষ জিনিস, তো এরকম একটা বিশেষ সাক্ষাৎকার থাকলে হয়তো কিছু কিছু পাঠকের কাছে সেটার একটা গ্রহণযোগ্যতা বাড়বে। সেটা মনে করি ঈদ সংখ্যার আমার কাছে যখন সিল্ক রুট লেখা চাওয়া হলো সিল্ক রুট থেকে, জি। আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যে এই লেখাটাই দেবো আর কি। নিশ্চয়ই পাঠকরাও সেটা পড়বেন এবং পাঠকদেরও ভালো লাগবে। আমি পুরোটা পড়িনি, অল্প কিছু জায়গা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে, খুব মজা পেয়েছি, সাক্ষাৎকারটা খুব মজার হয়েছে। একটু আপার কাছ থেকেও জানি যে খুবই ভিন্ন রকম একটা গল্প এবার আপনার আমরা পেয়েছি, যে গল্পটা এই যদিও আনন্দের উৎসব কিন্তু গল্পটা হয়তো একটু কিছুটা বিষণ্ণতা আছে, সেই গল্পটা সম্পর্কে যদি একটু জানতে চাই। আমার মনে হয় যে আমি তো মানুষের তত্ত্ব এবং জি। সম্পর্কের টানাপোড়েন এগুলো নিয়ে প্রচুর গল্প লিখেছি, এবং জি। এটাও সেরকমই একটা কিছু যে আমাদের একেবারে আধুনিক সমাজে যখন আমরা প্রত্যেকেই বাসার বাইরে কাজে ব্যস্ত, জি। এরকম মানুষদের মধ্যে যে সম্পর্কগুলো থাকে সেগুলো আসলে কিভাবে শুরু হয়, কিভাবে চট করে আবার শেষও হয়ে যেতে পারে, তার যুক্তি হয়তো সবার কাছে পরিষ্কার হবে না, কিন্তু তাদের নিজেদের কাছে তাদের যুক্তি থাকে। যুক্তি আছে, জি। যুক্তি আছে যে কেন আমরা একসাথে হয়েছিলাম, কেন আবার আলাদা হয়ে যাচ্ছি। জি। তো সেই আলাদা হয়ে যাওয়ার সময় দেখা যায় যে তাদের মধ্যে যদি সন্তান থাকে, সেই সন্তানই সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়। জি। এরকম একটা কেবলমাত্র ওই ওই থিমটা নিয়েই জি। এই একটা সম্পর্ক কিভাবে শেষ হয়ে যায়, এরকম একটা হুট করে শেষ হয়ে যাওয়াটা, এবং সেখানে অনেকগুলো বিষয় থাকে, যেমন আমরা আধুনিক সমাজে দেখি যে এত রকম ইনভলভমেন্ট চারদিকে আমাদের, টেকনোলজিক্যাল কিংবা বাস্তব
অনেক রকম ইনভলভমেন্ট, যে কারণে অনেকটা সময় আমরা একসাথে কাটাতে পারি না নিজেদের মধ্যে। অনেক অনেক রকম প্রশ্নের সম্মুখীন হই, তখন অনেক রকম সন্দেহের উদ্রেক হয়। এই জিনিসগুলো কখনো কখনো নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকলে এতটাই প্রকট হয়ে ওঠে জটিল হয়ে ওঠে, যে জি। তখন সম্পর্কটি আসলে একটা পর্যায়ে আর ভাঙনের দিকে টিকতে যেতে পারে না। থাকে, জি। তো এরকম একটা ছোট্ট, যেহেতু গল্পের পরিসরটা খুব ছোট থাকে, অল্প জায়গার মধ্যে আমাকে অনেকটা বিষয় তুলে ধরতে হয়। জি। সেজন্য ওভাবেই চেষ্টা করেছি একটা ছোট গল্পের মধ্যে একটা বড় সম্পর্ককে। আপা, একটু এবার আমাদের বণিক বার্তার যে সিল্ক রুট যে ঈদ আয়োজনটা হয়েছে, এটার প্রচ্ছদটা এবং ভেতরে অনেকগুলো উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ আছে, সব মিলিয়ে কোনটা আপনার পছন্দ হলো, কোনটা একটু চোখে পড়লো, ভালো লাগলো, সেটা যদি একটু বলতেন। প্রচ্ছদ তো খুব কালারফুল হয়েছে, জি। যেহেতু এটা একটা প্রতিষ্ঠিত একজন শিল্পীর আঁকা একটি চিত্রকলা নিয়েই হয় সবসময়। এবারও খুব আগের মতোই ভালো সুন্দর হয়েছে। জি। দেখা যাচ্ছে যে হাতে পেয়ে দেখলাম অনেকগুলো উপন্যাস আছে, গল্প আছে, বিভিন্ন নন ফিকশন লেখা আছে। আমার চোখে যে দুটো একটা জিনিস খুব অল্প সময়ের মধ্যে আটকালো, সেটা হলো যে একটি লেখা আছে ইতিহাসের খেরো খাতায় বরিশালে খ্রিস্টান মিশনারি। জি। তো এই খ্রিস্টান মিশনারি কিন্তু সারা বাংলাদেশেই বিভিন্ন অঞ্চলে আছে। আমি ছোটকালে নিজেও একটা মিশনারি স্কুলে পড়তাম, তো আচ্ছা। তাদের কার্যকলাপ, এবং পরে আবার হোলি ক্রসে এখানে পড়াশোনা করেছি। তো দীর্ঘদিন মিশনারিতে যারা কাজ করেন বা স্কুল চালান, কলেজ চালান, অন্যান্য বিভিন্ন কার্যক্রম চালান, তাদের সাথে অনেক আমার মানে ওঠা বসা কথা হয়েছে। হয়, হ্যাঁ। তো এখানে এই লেখাটা এই জন্যই প্রথমেই পড়ে ফেললাম, খুব ভালো লাগলো। যেটা আমি মনে করি যে ওনারা আসলে শুধু ধর্মপ্রচারের জন্যই ওনারা এত দূর ছড়িয়ে যেতেন সারা পৃথিবীতে, কিন্তু ধর্মপ্রচারটা একসময় গৌণ হয়ে যেত। একসময় দেখা যেত সমাজের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, এবং কিভাবে পারিপার্শ্বিক, ওনারা এত বেশি মিলে যেতেন, ফাদার মানুষের বা সাথে, জি। সিস্টার যারা আসতেন, আমি অনেককে ছোটকাল থেকে দেখেছি, এত বেশি ওনাদের মানে আমাদের একদম আইডল হয়ে উঠতেন, জি। যে আমরা তাদের কাছে যে শিক্ষাটা পেয়েছি সেটা কিন্তু সারা জীবন আমাকে পরিচালনা করছে। কাজে লেগেছে, তো জি। সেই বিষয়টি এখানেও এসেছে এই লেখাটির মধ্যেও, যে তারা শুধু ধর্মপ্রচার করতে আসতেন না, তারা কিভাবে এই শহরটাকে, একটা শহরের সংস্কৃতিটাকে কিভাবে উন্নত করার জন্য, পড়াশোনাকে আরো বেশি প্রচার করার জন্য, ছেলে মেয়েদের জীবন মান উন্নত করার জন্য গান বাজনা সবকিছু মিলিয়ে তারা কাজ করতেন। তো ওটা ভালো লাগলো। এরকম লেখা, আমি যেমন দিনাজপুরে বড় হয়েছি, এটা বরিশাল নিয়ে লেখা, জি। দিনাজপুর নিয়েও এরকম একটা লেখা লেখা সম্ভব আর জি। কি। আবার দেখলাম যে একটা ঐতিহাসিক উপন্যাস আছে, খুব ভালো লাগলো যে এই যে যে বিষয়টি নিয়ে লেখা হয়েছে, যে একটা চট্টগ্রাম শহরের প্রাচীন কিছু দালান কোঠা নিয়ে একজন ইতিহাসবিদ একটা কাজ করছেন, করতে করতে উনি একটা ডায়েরি খুঁজে পেলেন। সেই ডায়েরির মধ্যে অনেক আগের 1824 থেকে 26 সালের বার্মা যুদ্ধের প্রেক্ষাপটের কাহিনী একটা লেখা। ঘটনা। এটা নিয়ে উনি উপন্যাসটি লিখেছেন। তো ঐতিহাসিক উপন্যাসটা আসলে ইতিহাসই একরকম, যেটা পড়লে আপনি সরাসরি হয়তো ইতিহাসের বই পড়ছেন না, কিন্তু ওই সময়ের বরং আরো ব্যক্তি জীবনের, ব্যক্তি মানুষের কথা ইমোশনগুলো, ওখানে অনুভূতিগুলো উঠে আরো আসবে। বেশি ধরা আপনি যায়। ইতিহাসও জানতে পারবেন, আবার একই সময়ে আপনি ওই সময়ের মানুষের, সাধারণ মানুষের জীবনটা জেনে যাচ্ছেন। তো আমার মনে হয় যে এখানে তো কোনো সীমারেখা থাকে না, কোনটুকু সত্য কোনটুকু সাজানো, জি। কিন্তু তারপরেও পড়ার একরকম মজা আছে। মজা আছে, তো জি। এটা একটু পড়া শুরু করেছিলাম, খুব ভালো লাগছিল। আমার মনে হয় অনেকগুলো লেখাই আমার ভালো লাগবে, যেহেতু অল্প সময় হাতে পেয়েছি, এই দুটো লেখার কথাই বললাম। অসংখ্য ধন্যবাদ আপা। এবার একটু সোহান ভাইয়ের কাছ থেকে জানি কেমন লাগলো এইবারের সংখ্যা, আচ্ছা। কোন কোন গল্পগুলো চোখে পড়েছে বা কোন লেখাগুলো? আচ্ছা, আমার মনে হয় যে সিল্ক রুটের ঈদ সংখ্যার যারা ভোক্তা জি। এবং যারা সিল্ক রুটেরও পাঠক, তাদের মনে হয় নন ফিকশন বা অকল্প সাহিত্যের প্রতি একটা ন্যাক আছে। মানে শুধু গল্প উপন্যাসের বাইরেও তারা নানা বিষয়ে এই ধরনের প্রবন্ধ, ইতিহাস, এসব বিষয়ে আলোচনা করতে পছন্দ করেন। জি। যে কারণে সিল্ক রুট ঈদ সংখ্যা পেলে আমি ওদিকেই একটু চোখ বুলাই যে ওই ধরনের লেখাপত্র কে আসলো। তো আমার চোখে পড়েছে যেমন পূর্ব বাংলার একটা পুরনো সাহিত্য পত্রিকা একটা নামে, সেটা নিয়ে দেখলাম একটা লেখা আছে, আমি এখনো পড়িনি যেহেতু মাত্র হাতে পেয়েছি। তারপরে হাসানাইজুল হকের সক্রেটিস সংক্রান্ত একটা চিন্তার, সেটা নিয়েও একটা লেখা দেখলাম। হারুন রশিদ ভাইয়ের উপন্যাসটার কথা বলে দিয়েছেন, ঐতিহাসিক উপন্যাস। এছাড়া তাইয়েব সেলের একটা অনুবাদ উপন্যাস আছে,
গল্প আর উপন্যাস তো আছেই, সেই সাথে আমার মনে হয় যে আমি এখানে যেই নন ফিকশনগুলো আছে সেগুলো একটু বেশি মনোযোগ দিয়ে পড়বো আর কি, এবং পাঠকও আমার ধারণা সেটার দিকে একটা আলাদা সেটার দিকে দৃষ্টি একটা রাখবে। আলাদা আকর্ষণ জানেন, থাকে। হাসান আজিজুল হকের সক্রেটিস ভাবনা নিয়ে যে জাকির তালুকদার লিখেছেন, জি। উনি কিন্তু ওই লেখাটা লিখতে গিয়ে শুধু সক্রেটিসের কথায় থেমে থাকেননি, উনি কিন্তু হাসান আজিজুল হক ব্যক্তি, হাসান আজিজুল হক নিয়ে সেখানেও অনেক চলে আলোকপাত করেছেন, যেটা আমার আচ্ছা। কাছে খুব ভালো লাগলো। মানে সে দেখা যায় যে ওটা পড়লে আমরা হাসান আজিজুল হক সম্পর্কেও আরেকটু অনেক কিছু জানতে জানবো। পারবো। দুজনের কাছেই জানবো। প্রথমে একটু সোহান ভাইয়ের কাছে জানি যে ঈদ কিরকম যায় এখন। এই যে ছোটবেলার মেমোরির কথা বলছিলেন যে ঈদ সংখ্যা পড়ে হয়তো ঈদ যায়, এখন ঈদ কিরকম করে সেলিব্রেট করেন, কিরকম করে এই বছর ঈদ সেলিব্রেট করার পরিকল্পনা করছেন? তো সাধারণত আমরা মানে আমরা গোটা পরিবার ঈদের সময় চট্টগ্রামে চলে যাই, আমাদের বাড়ি সেখানে। সাধারণত ঈদের দিন এবং তার পরের দিন সেটা গ্রামের বাড়িতেই কাটানো হয়। ছোটবেলাও তাই করা হয়েছে, এখনো তাই করা হবে। তবে ছোটবেলায় হচ্ছে ঘুরতে যেতাম, এখন হচ্ছে বাসায় বসে থাকতে হয় যে অন্য ছোট ছোট আসবে। ছেলেমেয়েরা এসে আমার কাছ থেকে সালামি নিয়ে যায়, যেটা ছোটবেলা আমি পেতাম আর কি। তো এই জন্য বড়বেলার ঈদে মন একটু খারাপ থাকে। আর হচ্ছে যে ঈদের এখন একটা ওই যেটা বলছিলাম যে একটা মনে হয় অন্য একটা মাত্রা আছে যেটা ছোটবেলায় ধরতে পারি না, যে কিছু কিছু আত্মীয়ের সাথে বছরে একবারই দেখা হয়, হয়তো অনেকের সাথে শেষ দেখাও হয়ে যায়, যেটা আমরা বুঝি না। কিন্তু ছুটি শেষে যখন পরে ঢাকায় ফিরে এসে এবং পরের বছরে সেই অনুপস্থিতি আবিষ্কার করা যায়, তখন একটু খারাপ লাগে। খারাপ লাগে। সেটাই। আপনার কাছে একটু জানি যে ঈদ এখন কেমন কাটে, এই যে একজন ঈদ সংখ্যার পাঠক থেকে লেখক হওয়ার পরে পার্থক্যটা কিরকম ঈদের, সেটা একটু জানি। আর পাঠকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, সিল্ক রুটের পাঠকদের। ঈদ আসলে ব্যক্তিগত জীবনে তো ওরকমই এখন একটা দায়িত্বের মতো একটা হয়ে গেছে। ঘটনায় পৌঁছেছে, যেটা ঈদের অনেক আগে থেকে সেই দায়িত্ব কর্তব্যটা শুরু হয়। সবাইকে সবভাবে তৃপ্ত করা, যে কার কি লাগবে বা ঈদের দিনটা কিভাবে, কার কি প্রয়োজন, কে কি পছন্দ করে সেটা রান্না করা বা কোথায় যাব সব প্ল্যানিংটা করা, এগুলো নিয়েই ঈদটা কেটে যায় পারিবারিকভাবে। আর দেখা যায় যে একটা ছুটি পাওয়া যায়, জি। সেই ছুটিতে মূলত ঈদ সংখ্যাগুলো খুব বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তখন অনেকগুলো ঈদ সংখ্যা হাতে চলে আসে এমনিতেই, বিশেষ করে যেগুলোতে লেখা দেওয়া হয় সেগুলো তো হাতে আসেই। আসি, হ্যাঁ। তখন যেটা যেটা খুঁজে যেটা পড়তে ইচ্ছা করে অনেক কিছুই হয়তো পড়ি, আবার চোখ বুলাই। আবার অনেক সময় কোনো একটা উপন্যাস আমি যেটা করি যে বেশি ভালো লাগছে, অনেক সময় আমি সেটা না পড়ে একটু রেখেও দিই। এই জন্য রেখে দিই, জমিয়ে রাখার হ্যাঁ, এই বিষয়টা। জন্য রেখে দিই যে আমি জানি ওই লেখক এটাকে আবার ঠিকঠাক করে পরের বইমেলায় একটা বই করে নিয়ে আসবেন। তখন ঈদ সংখ্যা থেকে আসলে আমি মূলত যেটা পাই সেটা হলো এখনকার লেখকরা কে কি লিখছেন, জি এই ধারণাটা পেয়ে জি যাই। জি। তো পরের বইমেলায় আমি কোন বইটা কিনবো, অবশ্যই ওটা তো আমাদের ঈদ সংখ্যাতে একটা লিমিটেশন থাকে, সীমাবদ্ধতা থাকে যে এতটুকুর শব্দের মধ্যে একটা লিখতে হবে। সীমাবদ্ধতা থাকে। কিন্তু জি। বইয়ের সময় তো আর সীমাবদ্ধতা থাকে না, তখন উপন্যাসটা বড় আকারে পাওয়া যায়, ওটা তখন পড়ি। তো ঈদ সংখ্যাটা একটা আপনি বলতে পারেন যে একটা ট্রেইলারের মতো বড় উপন্যাসের ক্ষেত্রে, এবং সেটা জানা হয়ে যায় যে উনি এবারে ওনার নতুন লেখাটা কি পাচ্ছি আমরা। এটা আমার ভালো লাগে, আমি আগে থেকেই সেভাবে তৈরি হয়ে যে ওনার এই লেখাটা পরের বছর পড়বো। আর গল্পগুলো পাওয়া একসাথে, এতগুলো গল্প এখনকার তরুণরা তো অনেক ভালো ভালো গল্প লিখছে, জি। বিশেষ করে সামাজিক রাজনৈতিক যে পরিবর্তন, এগুলো তাদের গল্পের মধ্যে উঠে আসছে। একটা সময় হয়তো আমরা গল্প পড়ে জানতেও পারতাম না যে পাত্র পাত্রী মানে চরিত্রগুলো কোথায় আছে, কি করে, শুধু তাদের মানসিক বিষয়গুলো নিয়েই বেশিরভাগ গল্প লেখা এখন হতো। খুব রিয়েলিস্টিক এখন খুব আমরা জানি যে কোন শহরে লেখা আছে, হয়। কি করছে, কোন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখনকার গল্প পড়তে আরেক রকম মজা আছে, যেটা হয়তো সারা জীবন যে ধরনের গল্প পড়েছি তার থেকে একটু আলাদা। অনেক তরুণ অনেক ভালো কবিতা লিখছে, গল্প লিখছে, এটা এনজয় করি, এবং সেটা সবকিছুর একটা একটা ছবি কিন্তু একটা ঈদ সংখ্যার হ্যাঁ, মধ্যে দিয়ে একটা আমরা সংমিশ্রণ পেয়ে যাই সবকিছুর। বছরে একবার। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের ঈদ সংখ্যায় আসার জন্য এবং আমাদের সিল্ক রুটের যে ঈদ সংখ্যা সেটাকে আরো বিশেষ করে তোলার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বণিক বার্তার আয়োজন। আপনারা যারা সিল্ক রুটের ঈদ সংখ্যাটা এখনো সংগ্রহ করেননি, সংগ্রহ করতে চাইছেন, তারা আপনাদের নিকটবর্তী পত্রিকার যেই দোকানগুলো আছে সেখানে যোগাযোগ করতে পারেন, কিংবা পাঠক সমাবেশ, বাতিঘর এই ধরনের যে বুক শপগুলো আছে সেখানেও আপনারা এটা পাবেন। একই সাথে আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান, সেই ক্ষেত্রে আমি একটা মোবাইল নাম্বার বলছি, এই নাম্বারে ফোন করে আপনারা অনলাইনে সরাসরি অর্ডার করতে পারবেন। নাম্বারটি হলো 0160173
734022। আমি আবার বলছি 01601734022। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো আয়োজনে দেখা হবে।